হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। লাইফ পার্টনার গল্পের অষ্টমতম অংশ। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সাজেক ভ্যালি। সাজেকে ঢুকতেই দেখলাম স্টোন গার্ডেন আর রক সাজেক রিসর্ট। সকালে যখন বেরিয়ে গাড়িতে উঠেছিলাম তখন মনে হচ্ছিল কুয়াশায় ভেসে বেড়াচ্ছি। 12টায় সাজেক পৌঁছানোর পর সূর্যের আলোতে কুয়াশা কেটে যাওয়ার পর কাঠফাটা রোদ পড়তে শুরু করলো। গাড়ি থেকে নেমে আমরা এগোচ্ছি। আমি আর আয়ান পাশাপাশি হাঁটছি। আয়ানের সাথে আমার জড়তা সম্পূর্ণ কেটে গেছে আর আয়ানও এখন আমার সাথে খুব ফ্রিলি কথা বলে। আশেপাশে পার্ক আর গার্ডেনও আছে। দেখলাম অনেকে ছোট খোলা ছাউনি আর দোলনায় বসে একান্তে পাহাড় দেখছে। মন চাইছে মুক্ত পাখির মতো উড়ে বেড়াই। আমার এক্সাইটমেন্টের সীমা নেই। আয়ান একটু পর পর আমার মুখের দিকে চেয়ে আমার উৎসুকতা দেখছেন। আমার দ্বারা হাঁটা সম্ভবই হচ্ছে না। ইচ্ছে করছে দৌড়ে আর লাফিয়ে বেড়াই। কি অসাধারণ একটা জায়গা! আমি আর আয়ান পাশাপাশি হাঁটছি আর কথা বলছি। আমরা কি আবার এই গাড়ি করেই ফিরে যাব? আয়ান: সাজেক ভ্যালিতে গাড়ি পাওয়া যায় না বললেই চলে, আর পেলেও খুব মুশকিল। তাই যারা এখানে আসে তারা যাওয়া আসার দুইয়ের জন্যই গাড়ি ভাড়া করে আসে। আচ্ছা আয়ান, আমি তোমাকে 1 মাস ধরে চিনি, কিন্তু আজকের মতো খুশির ছাপ তোমার মুখে আগে কখনো দেখিনি। আসলে আমি আজ খুব খুশি। আচ্ছা, বাকিরা আমাদের দুজনার থেকে কিছুটা আগে আগে হাঁটছে কেন? আয়হান: কারণ ওরা মনে করছে আমরা দুজন একা সময় কাটাতে চাইছি, তাই আমাদের সুযোগ করে দিচ্ছে। পাগল সবগুলো! ইস, আয়ানের মুখে কি কোনো মধুর হাড়ি আছে নাকি? ওনার মুখ থেকে বেরোনো প্রতিটা শব্দ আমার কানে কতটা যে শ্রুতিমধুর লাগে! কি সুন্দর করে বললেন, পাগল সবগুলো! আয়ানের এই হৃদয়কাড়া কথার ভঙ্গি আর নজরকাড়া হাসিটা আমাকে 1 পা 2 পা করে ওনার আরো কাছে নিয়ে আসছে। মনে মনে বলছি, ওরা আমাদের আগে আগে হাঁটছে, বেশ করছে। আমি সত্যিই আপনার সাথে অনেকটা সময় কাটাতে চাই, অনেকটা। আয়ান পেছন থেকে সবাইকে ডাকলেন। বাকিরা সবাই ছুটে আমাদের কাছে এসে দাঁড়ালো। আয়ান: কি রে, খিদে পায়নি তোদের? ঋতু: হ্যাঁ ভাইয়া, খুব। আয়ান: ভাইজান আর আপামনিরা, চলুন তাড়াতাড়ি খেতে। আর সবাই মাথায় রাখিস, আমাদের কিন্তু বিকালের এক্সকোর্টটা ধরতে হবে। একবার মিস হয়ে গেলে তোদের সবার ভাগে উড়াধুরা মায়ের বসায় গিয়ে আমারই খেতে হবে। সরি, তোদের সবার ভাগের উড়াধুরা মায়ের বাসায় গিয়ে আমাকেই খেতে হবে। ওকে পোলাপান্স! সবাই খুব হো হো করে হেসে উঠলো। আমিও পাশে দাঁড়িয়ে হাসলাম ওনার কথা শুনে। আয়ান: আচ্ছা তোরা সবাই এখানে দাঁড়া একটু, ফোন করে তো খাবার রেডি করতে বলেছিলাম, দেখে আসি রেডি আছে কিনা। ডাকলেই চলে আসবি। আয়ান আর রিফাত ভাইয়া রিসর্টের ভিতরে চলে গেল চেক করতে। এই ফাঁকে আমরা সবাই অনেকগুলো সেলফি নিলাম। ঋতু, রিয়া, ঐশী ওরা সবাইও আমার সাথে অনেক ছবি তুললো। আমি ফোন বের করে আম্মুকে কল করার ট্রাই করলাম, বাট কোনো নেটওয়ার্ক পাচ্ছি না কারোর। রিয়া খেয়াল করে আমার পাশে এসে জিজ্ঞেস করলো, ভাবি কাউকে ফোন করছো? আম্মুকে, কিন্তু কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। কি সিম তোমার ভাবি? গ্রামীণ ফোন। ওহ, এই জন্যই নেটওয়ার্ক পাচ্ছ না। এখানে রবি আর টেলিটক ছাড়া অন্য কোনো সিমের নেটওয়ার্ক পাবে না। এক কাজ করো, তুমি আমার ফোন থেকে কল করো। না থাক, সমস্যা নেই, আসার আগে আম্মুর সাথে কথা বলে এসেছি। না ভাবি, তুমি তাও কল করো, আমিও তোমার বোন না? তাছাড়া কিন্তু রাগ করব। রিয়া এত কিউট ভাবে কথাটা বলল যে আমি আর না করতে পারলাম না। ওকে এক সাইড দিয়ে জড়িয়ে ধরে ওর ফোনটা নিলাম। তারপর আম্মুকে কল করে কথা বললাম। আম্মুকে বললাম যে এটা রিয়ার নাম্বার, আর আমাকে ফোনে না পেলে যাতে টেনশন না করে, কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা।
আম্মুর সাথে কথা বলে ফোন রাখতেই দেখলাম আয়ান আমাদের দূর থেকে হাত নাড়িয়ে ডাকছেন। আমরা রিসর্টের ভেতরে খাওয়া জন্য চলে গেলাম। সবাই চেয়ারে বসে পড়লো। আয়ান ওনার পাশের চেয়ারটা টেনে দিয়ে আমাকে বসতে ইশারা করলেন। আমি একটা হাসি দিয়ে ওনার পাশের চেয়ারে বসে পড়লাম। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভর্তা, মুরগির মাংসের তরকারি আর ব্যাম্বো চিকেন। এখানে এগুলোই পাওয়া যায়। রাতে অবশ্য বলে রাখলে বারবিকিউ করে দেয়, কিন্তু আমরা তো আর রাতে থাকবো না। খাবারগুলো অসাধারণ টেস্টি খেতে। এসব খাবার আমরা ঢাকাতেও খাই, কিন্তু এখানকার খাবারের ফ্লেভারই আলাদা। আয়ান একটু পর পর আমার প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন, বারবার জিজ্ঞেস করছেন কিছু লাগবে কিনা বা সমস্যা হচ্ছে কিনা। ওনার কথা শুনে আমার মনে হচ্ছে আমি একটা বাবু যে একা একা খেতেও পারে না, কিন্তু ওনার এরকম ব্যবহারে আমার নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছিল। আমি মুখ টিপে টিপে হাসছি আর খাচ্ছি। খাওয়া দাওয়া শেষে আমরা আবার গার্ডেনে এসে বসলাম। রিফাত ভাইয়া তো এত বেশি খেয়ে ফেলেছিলেন যে এখন ঘাসের উপর শুয়ে গড়াগড়ি দিচ্ছেন। ওনার এরকম কাণ্ড দেখে আমরা হেসে কুটিকুটি হচ্ছি। আয়ানও দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাসছেন। উনি একটু জোরে হাসাতে ওনার পুরো বডি নড়ছে। এরকম দৃশ্য দেখে আমার মুখের হাসি থেমে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছি আয়ানকে। আবার ওনার কথাতেই সেই ঘোরে ছেদ পড়ল। এই তোরা কেউ কংলাক পাহাড়ে যাবি না? রিফাত ভাই আমি মাফও চাই, দোয়াও চাই, 10টা টাকাও চাই। আমি এক পাও কোনো জায়গায় যেতে পারবো না। এই যে গড়াগড়ি দিচ্ছি, শুধু ফেরার সময় ডেকে দিও ভাই আমারে। আয়ান সবগুলা অলস তোরা। কংলাক পাহাড়ে যাওয়ার কথা শুনলেই অমন করিস। ঋতু ভাইয়া আসলেই এত হাঁটতে পারবো না গো। আমি জানি তুমি এনজয় করার জন্য হেঁটেই নিয়ে যাবা। আর দেখো ঐশীও আছে, ওকে নিয়ে পাহাড়ে উঠতে ঝামেলা হবে। এক কাজ করো, তুমি আর ভাবি যাও। আমি পাহাড়ের কথা শুনে আয়ানের পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কোথায় এই কংলাক পাহাড়? আয়ান এখান থেকে কিছু দূরে, প্রায় 30 থেকে 35 মিনিট হাঁটতে হবে। কিন্তু এই অলসগুলো বোঝে না যে হেঁটে যেতে কতটা আনন্দ হয়। কংলাক পাহাড় হলো সাজেকের সর্বোচ্চ পাহাড়। আমি তো, আমাদের কি যাওয়া হবে না? আয়ান যাবে তুমি? আমি হ্যাঁ হ্যাঁ যাব। আয়ান বুঝো কিন্তু 35 মিনিট হেঁটে যেতে হবে, ট্রেকিং করে পাহাড়ে উঠতে হবে। বড় জোর 20 মিনিট থাকতে পারবো, আবার হেঁটেই ব্যাক করতে হবে, কারণ আমাদের বিকালের এসকর্টস ধরতে হবে দীঘিনালায়। আমি সমস্যা নেই, পারবো। আয়ান শিওর? আমি হ্যাঁ রে বাবা শিওর। আয়ান আমার মুখের দিকে তাকিয়ে হাসলেন, তারপর সবার উদ্দেশ্যে বললেন, এই শোন অলসের দল, তোরা এখানেই থাকিস, আমি আর ওরিয়ানা যাচ্ছি কংলাক পাহাড়ে। আয়ানের কথা শুনে সবাই একসাথে হেসে চেঁচিয়ে উঠলো আর বলতে লাগলো, এনজয় এনজয়। আয়ান তোরা হনুমানের মতো এরকম সাউন্ড করিস কেন বলতো? রিয়া এই ভাইয়া তোমরা যাও তো, এদিকে টেনশন নিও না, ভাবিকে ঘুরে নিয়ে আসছো। আয়ান তাহলে থাক, তোরা সাবধানে থাকিস। চলো ওরিয়ানা। সবাইকে বিদায় জানিয়ে আমি আর আয়ান কংলাক পাহাড়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। আমার খুশি যেন আরো প্রশস্ত হয়ে গেল। পাহাড়ি রাস্তায় আমি আর আয়ান পাশাপাশি হাঁটছি, দুই পাশে সবুজের মাঝখানে কাঁচা রাস্তা। আসলেই হেঁটে যাওয়াতে আমরা সবকিছু সৌন্দর্য আরো নিখুঁতভাবে উপভোগ করতে পারছিলাম। আয়ান তুমি এর আগে কখনো পাহাড়ি রাস্তায় আসোনি? আমি না, আমাদের ফ্যামিলি থেকেও আমরা হলিডেতে ঘুরতে যাই, কিন্তু ঢাকার আশেপাশে পাহাড়ে আসা হয়ে ওঠেনি। আমাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বেশি তো, তাই রিস্ক নেয় না কেউ। আয়ান তাহলে তুমি স্বীকার করলে যে তুমি বাচ্চা? আয়ান জি না, আমি মোটেও আমার কথা বলিনি। আয়ান তাই তো কার কথা বলেছেন? আমি প্রিয়ার কথা বলেছি, প্রীতির কথা বলেছি, প্রিয়াসের কথা বলেছি, অনিকের কথা বলেছি। আর আমার তো কিছুদিন পরেই 18 বছরও হয়ে যাবে, তো আমি বাচ্চা হলাম কোন দিক দিয়ে? আয়ান জি জি, আপনি তো হলেন
প্রবীণ মানুষ, সিনিয়র সিটিজেন। নাও হ্যাপি? আমরা দুজনই একসাথে হেসে উঠলাম। এভাবে কথা বলতে বলতে পাশাপাশি হেঁটে আমরা দুজন সাজেক আর্মি ক্যাম্পের কাছে এসে পৌঁছালাম। বাকি পথ ট্রেকিং করে উঠতে হবে। যতটুকু এলাম ততটুকু গাড়িতে করেও আসা যায়, কিন্তু আমরা হেঁটেই এলাম। বিন্দুমাত্রও ক্লান্ত লাগছে না। এখন আমাদের প্রায় 200 ফুট উপরে উঠতে হবে। পাহাড়ে ওঠার শুরুতেই দেখলাম একজন মাঝবয়সী লোক আর একটি কমবয়সী ছেলে কিছু বাঁশ নিয়ে বসে আছে। আয়ান আমাকে দাঁড়াতে বলে ওনাদের কাছে গেলেন। আমিও ওদিকেই তাকিয়ে থাকলাম। উনি দুটো বাঁশ নিয়ে পকেট থেকে 20 টাকা বের করে দিয়ে আমার কাছে এসে আমার দিকে একটা বাঁশ এগিয়ে দিলেন। আমি চোখে মুখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, বাঁশ দিয়ে কি করব? আয়ান, মারামারি করব। তুমি এই বাঁশ দিয়ে আমার মাথায় বাড়ি দিবে আর আমি এই বাঁশটা দিয়ে তোমার মাথায় বাড়ি দিব। দেখি কে আগে কার মাথা ফাটাতে পারে। রেডি? আয়ানের কথা শুনে আমার তো চোখ কপালে উঠে গেল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, হোয়াট? পাগল হয়ে গেলেন নাকি? আমি আপনার সাথে মারামারি করতে পারবো? আপনি তো এক বাড়িতেই আমার মাথা ফাটিয়ে দিবেন। আপনার মতো আমার গায়ে জোর আছে নাকি? কিন্তু এইসব কেমন কথা? পাহাড়ে উঠতে হলে বাঁশ নিয়ে মারামারি করতে হবে। না না, এমন পাহাড়ে আমি উঠবো না, ফিরে চলুন। আয়ান আমার কথা শুনে জোরে জোরে পেটে হাত দিয়ে হাসছেন। আমি তো ওনার এমন হাসি দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। বারবার জিজ্ঞেস করছি কি হলো, হাসছেন কেন? উনি আমার কথার উত্তর না দিয়ে হেসেই চলছেন। মুখ দিয়ে কিছু বলতে চেয়েও হাসির চোটে বলতে না পেরে আবারও হাসছেন। এবার আমার হাতে থাকা বাঁশ দিয়ে ওনার হাতে আস্তে করে একটা টোকা দিয়ে বললাম, আমি। তাও হাসছেন? কি হয়েছে বললেন না কেন? বলেন না কেন? আয়ান কোনো মতে হাসিটা থামিয়ে বললেন, আরে এই বাঁশ আমাদের পাহাড়ে উঠতে কাজে লাগবে তাই কিনলাম। আমি তো ওনার কথা শুনে পুরো বোকা বনে চলে গেলাম। তারপর একটা ভেংচি কেটে অন্যদিকে তাকিয়ে থাকলাম। আয়ান, হয়েছে হয়েছে, এবার চলো, তাছাড়া লেট হয়ে যাব। তারপর আমি আর আয়ান পাহাড়ে ওঠা শুরু করলাম। আস্তে 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 উঁচু জায়গায় উঠছি। আমি সব থেকে বড় বোকামিটা করেছি জুতা পরার ক্ষেত্রে। আগে যদি জানতাম পাহাড়ে চড়বো তাহলে কেডস বা অন্য কোনো জুতা পরে আসতাম। আমি তো ঢাকা থেকে কেডস বা শুজ আনিওনি। তবুও মিথিলা আপুকে বললে আপু কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দিত। এই জুতাটা পরে উপরে উঠতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছি না। কিছু দূর কোনো মতে ওঠার পর যখনই পেছনে ফিরে নিচে তাকালাম, সাথে সাথে বুকটা ধক করে উঠল আর ব্যালেন্সটা বিগড়ে গেল। আমি কিছু বুঝতে না পেরে পেছন থেকে আয়ানের জ্যাকেটটা খামচে ধরলাম। আয়ান সাথে সাথে আমাকে পড়ে যেতে দেওয়া ওনার ডান হাত দিয়ে আমার এক হাত টেনে ধরলেন। আমি তো ভয়ে আর আতঙ্কে ইতিমধ্যে চোখ বন্ধ করে ফেলেছি। আমার হাতে টান অনুভব করতেই চোখ খুলে দেখলাম আয়ান এক হাত দিয়ে আমার হাত ধরে আছেন আর এক হাতে বাঁশ দিয়ে মাটিতে শক্ত করে চেপে দাঁড়িয়ে আছেন। আমি চোখ খোলার সাথে সাথে আয়ান আর ধরে রাখা হাত কাছাকাছি দাঁড় করালেন। আমি ওনার পাশে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। আত্মা শুকিয়ে গিয়েছিল আমার, আর একটু হলেই পড়ে যেতাম। আয়ান, আর ইউ ওকে? আমি আয়ান আমার হাতটা ছেড়ে দিলেন। যেখানে ধরেছিলেন সেই জায়গাটা লাল হয়ে গেছে। উনি আমার পায়ের দিকে তাকিয়ে বললেন, ওহ শিট, আমি তো খেয়ালই করিনি। আমি কি? তুমি এই জুতাগুলো পরে কিভাবে উপরে উঠছো? পড়ে তো যাবেই। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। আয়ানা ওরিয়ানা, চলো, ফিরে চলো। এই জুতা পরে তুমি উঠতে পারবে না, তোমার অভিজ্ঞতাও নেই। ফিরে যাওয়ার কথা শুনে আমার মুখটা চুপসে গেল। কত ইচ্ছে ছিল আয়ানের সাথে পাহাড়ে উঠবো। আমার বোকামির জন্য কিছুই হলো না। ধুর। আয়ান কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থাকলেন। আমি মুখটা এইটুকুন করে নিচের দিকে তাকিয়ে আছি। আয়ান একটু পর ওনার
ধরে রাখা বাঁশটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এইটা একটু ধরো তো। আমি হাত বাড়িয়ে বাঁশটা নিলাম। আয়ান ওনার পা থেকে কেডস খুলে আমার পায়ের সামনে দিলেন। ওনার এই কাণ্ড দেখে আমি তো হতভম্ব। নাও, এটা পরে নাও। না না, আপনাকে এভাবে খালি পায়ে রেখে আমি আপনার কেডস পরতে পারি না। আপনার অনেক কষ্ট হবে। আমি ঠিক আছি। আর বেশি সমস্যা হলে চলুন ফিরে যাই। আয়ান, এইটুকুন একটা মুখ করে ইমোশনাল ব্ল্যাকমেল করছো, আবার বলছো ফিরে চলুন। আমার কোনো কষ্ট হবে না। আমি চোখ বন্ধ করেও উঠতে পারবো। বহুবার এসেছি। আর এখন বর্ষাকালও নয় যে রাস্তা পিচ্ছিল হবে। তুমি তাড়াতাড়ি পরে নাও। অনেকটা বড় হবে জানি। ফিতাটা খুব টাইট করে লাগাবে, তাহলে আর সমস্যা হবে না। তাড়াতাড়ি করো রে, সময় নেই। আয়ানের সাইলেন্ট ধমক খেয়ে তাড়াতাড়ি কেসটা পরে নিলাম। ফিতা না বেঁধে দাঁড়িয়ে আছো কেন? আমি ওনার দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে মুখ করে তাকিয়ে রইলাম। কি হলো, ফিতা বাঁধো না কেন? আসলে মানে আমি জুতার ফিতা বাঁধতে পারি না। কি? ইয়া আল্লাহ, স্কুলের জুতার ফিতা বাঁধোনি কখনো? কলেজের জুতার ফিতা কিভাবে বাঁধো? স্কুলে থাকতে আম্মু বেঁধে দিত, আর কলেজে তো ব্ল্যাক শু, ফিতা নেই। বাহ বাহ, কত গুণ তোমার! বলেই আয়ান আমার পায়ের কাছে বসে পড়লেন। আমি খানিকটা অবাক হলাম, আরও চমকে গেলাম তখন যখন আমার পায়ের কাছে বসে ফিতা বাঁধতে শুরু করলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে ওনার ফিতা বাঁধা দেখছি। আয়ান জুতার ফিতা বাঁধছেন আর বলছেন, এতদিন আন্টিকে দিয়ে বাঁধিয়েছো, আর বিয়ের পর কি জামাইকে দিয়ে ফিতা বাঁধানোর প্ল্যান আছে নাকি? চুপ করে রইলাম, কিছুই বললাম না, কিন্তু মনে মনে বলছি 100% জামাইকে দিয়েই বাঁধাবো। আর জামাইটা যেন আপনার মতোই হয়, যাতে না বললেও খুশি খুশি বেঁধে দিবে, যেমনটা এখন আপনি বেঁধে দিচ্ছেন। মনের ভেতরের প্রজাপতিগুলো বলে উঠছে, আপনার মতো না রে ওরি, বল আপনাকেই চাই। এই সব নিয়ে ভাবতে ভাবতে মুচকি মুচকি হাসছি। আয়ান উঠে দাঁড়িয়ে বললেন, এখন ঠিক আছে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। এখন তোমার হাতটা দাও। তোমার হাত ধরেই উঠতে হবে। মাইন্ড করলেও কিছু করার নেই, বুঝলে? তাছাড়া পরে যদি পড়ে গিয়ে হাত পা ভাঙে, তোমার আম্মু তো আমার 12টা পরে বাজাবে। তার আগে আমার বাপ আর বোন আমাকে বাড়িছাড়া করবে। ওনার কথা শুনে ফিক করে হেসে দিলাম। আয়ানও আমার হাসিতে তাল মেলালেন। তারপর ওনার হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি আমার হাতটা ওনার হাতে রাখার পর উনি আমার হাত ধরে হাঁটতে শুরু করলেন। আমি হাঁটছি আর একবার আমাদের হাতের দিকে আর আরেকবার ওনার মুখের দিকে তাকাচ্ছি। আমাদের দুজনার হাত একসাথে দেখে মনে হচ্ছে যে এই হাত দুটো একে অপরের জন্যই তৈরি। ইচ্ছে করছে চিৎকার করে আয়ানকে বলি, প্লিজ এই হাতটা কখনো ছাড়বেন না। আমার হাতটার যে আপনার হাতের অভ্যাস হয়ে গেছে। আমার চোখ যে আপনার চোখের সাথে চোখাচোখি হতে চাই। আমার এই মনটা আপনার মনের মায়ায় পড়ে গেছে মিস্টার রেদওয়ান সাকিব। আপনার হাসিটা যেমন আমার নজর কাড়ে, তেমনি আমার অবাক হওয়া চেহারাটাও আমার বুকে তেমনি আপনার অবাক হওয়া চেহারাটাও আমার বুকে ঘর বেঁধেছে। আপনার এলোপাথারি কথাগুলো যেমন আমায় মুগ্ধ করেছে, ঠিক তেমনি আপনার নীরবতাও আমায় টানে। আপনার প্রতি আমার সম্মান আর ভালোবাসার মিশ্রণটা আহিস্তা আহিস্তা ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, সাজেকের আকাশের মেঘের মতো আমার হৃদয়ের আকাশে আপনার জন্য ভালোবাসার মেঘ জমেছে। আর যা এখন বৃষ্টি হয়ে আপনার উপর বর্ষিত হতে চাইছে। হঠাৎ আয়ানের ফোনটা বেজে উঠল, তবুও আয়ান আমার হাতটা ছাড়লেন না। একই হাতে আমার হাত আর বাঁশটা ধরে অন্য হাত দিয়ে উনি পকেট থেকে ফোনটা বের করলেন। তারপর কোনো এক ফ্রেন্ডের সাথে কথা বলে কল কাটলেন। আমার দিকে ওনার ফোন আর মানিব্যাগটা এগিয়ে দিয়ে বললেন, ওরিয়ানা প্লিজ আমার ফোন আর মানিব্যাগটা আমার কাঁধের ব্যাগটার চেইন খুলে ওটার ভিতর রাখবে। এইভাবে হাঁটতে
উরুর উপর খুব প্রেসার পড়ছে, বেশি চাপ পড়লে ফোনের স্ক্রিনটা ফেটে যেতে পারে, আর মানিব্যাগ পড়ে গেলে তো সর্বনাশ। আমি শিওর দিন। আমি ওনার হাত থেকে মানিব্যাগ আর ফোন নিয়ে ব্যাগের চেইন খোলার চেষ্টা করলাম, কিন্তু খুব টাইট হওয়ায় খুলছিল না। চকলেটের প্যাকেটের মতো জোরে টান দিলে যদি ব্যাগের অবস্থাও লজেন্স নাজেহাল হয়, তাহলে লজ্জায় পড়ব। আপনার ব্যাগের চেন খুলছে না, মাইন্ড না করলে আমার সাইড ব্যাগে রাখি। আয়ান: মাইন্ড করার কি আছে, রাখো। চেইনটার কি যে হলো বুঝলাম না। সকালবেলা আমিও কতক্ষণ ব্যাগের চেইনের সাথে যুদ্ধ করেছি। নতুন কিনে রেখে দিয়েছিলাম, অনেকদিন ইউজ করা হয়নি, তাই এরকম হচ্ছে বোধহয়। আমি আয়ানের মানিব্যাগ আর ফোনটা আমার সাইড ব্যাগে রেখে আবার দুজন হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আমরা কংলাক পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। একদম চূড়ায় এসে দাঁড়াতেই দেখলাম পুরো সাজেকের চিত্র দেখা যাচ্ছে এখান থেকে। এ যেন এক স্বপ্ন রাজ্য। শুভ্র সাদা মেঘের ভেলা আকাশে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে হাত বাড়ালেই আকাশ ছুঁতে পারবো। আয়ান এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন। আমি হাঁটা শুরু করতেই আয়ানও আমার পিছে পিছে হাঁটা শুরু করলেন। কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা কমলা বাগান। আমি চারদিকে তাকিয়ে প্রাণ ভরে দেখছি। আয়ান: কংলাক পাহাড়ের উপরে এই যে পাহাড়টাকে দেখতে পাচ্ছ, ওটার নাম কংলাক পাড়া। এসো আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা দুজন আবার আগের জায়গায় এসে দাঁড়ালাম। আয়ান আমাকে আঙুল দিয়ে নিচে ইশারা করে দেখিয়ে বললেন, এই যে দেখছো ঝর্ণাটা, ওইটার নাম কংলাক ঝর্ণা। আর ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে লুসাই পাহাড়। আমি সেই অপরূপ দৃশ্য দেখতে দেখতে ওখানেই বসে পড়লাম। চোখ দুটো জুড়িয়ে আসছে, মনের মধ্যে এক অসম্ভব শান্তি বিরাজ করছে। উদাসীন হয়ে বসে আছি। আয়ানও আমার পাশে বসে পড়লেন। দুজন চুপচাপ পাশাপাশি বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে আমাদের শরীর, স্পর্শ করে যাচ্ছে আমাদের মন। চারপাশের অপরূপ দৃশ্যে বিমোহিত হয়ে যাচ্ছি। পাহাড়ের চূড়াটি পাথরের, এই প্রথম এরকম দৃশ্য আজ প্রথম দেখছি। বাতাসেও এক প্রশান্তির গন্ধ আমি আমার মধ্যে নেই, হারিয়ে যাচ্ছি প্রকৃতির ভাঁজে ভাঁজে। পুরো দুনিয়ার কোনো চিন্তা আমার ভেতর কাজ করছে না। মন চাইছে এভাবেই বসে থাকি এই অপরূপ জায়গায়, অপরূপ সাথীর সঙ্গে, আয়ানের সঙ্গে। আয়ান আমাকে পাশ থেকে ডাকছেন, সেদিকে আমার খেয়ালই নেই। আমি তো স্বাদ নিচ্ছি কংলাক পাহাড়ের অপরূপ সৌন্দর্যের। আয়ান একটু জোরে ডাকতে আমি নড়ে উঠলাম। ও হ্যালো মিস, তোমার কলকব্জা ঠিক আছে তো, নাকি সাজেকের প্রকৃতি দেখে উন্মাদ হয়ে গেছে? আমি উন্মাদ হওয়ার মতোই দৃশ্য স্যার, দেখুন কতটা সুন্দর। আয়ান: জি, তা আপনি এই সৌন্দর্যে বিমোহিত হয়ে আপনার হাতের বাঁশটা ওই দূরে ফেলে দিয়ে এসেছিলেন। আমি দেখে আবার তুলে নিয়ে এলাম। নিজের জুতাটাও খুলে দিয়েছি। সারাটা পথ হাত ধরে ধরে নিয়ে এলাম। এই বাঁশটা হারিয়ে ফেললে তো এবার তোমাকে কোলে করে নামাতে হতো। আমি: ও আচ্ছা, আপনাকে কোলে করে সরি, ওহ আচ্ছা, আমাকে কোলে করে নামানোর মতো শক্তিও নেই শরীরে? আয়ান: এক্সকিউজ মি, তোমার মতো দুইটা কোলে করে নামতে পারবো বুঝলে, যেই না একটা বাচ্চা। আমি: এই 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 আপনি আবার আমাকে বাচ্চা ডাকছেন? নিজে একটু বড় হয়ে গেছেন বলে বাকি সবাইকে বাচ্চা ভাবেন নাকি? আয়ান: আচ্ছা, তোমাকে বাচ্চা বললে তুমি রেগে যাও কেন বলো তো? ইস, আমাকে যদি কেউ একটু বাচ্চা বলতো। আমি তো আপনি বলতে চাইলে আমি আপনাকে বুড়ো বলছি? সরি। ওহ, আপনি বলতে চাইছেন আমি আপনাকে বুড়ো ডাকছি বা বলছি? আয়ান: কি ঝগড়া করো তুমি, ফার্স্ট ক্লাস ঝগড়িটি একটা।
আমি একটা ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে আবার দূরের পাহাড় দেখতে মনোযোগী হয়ে পড়লাম। 10 মিনিট এভাবেই বসে থাকলাম। আয়ান, এবার ওঠা যাক, চলো, বিকেলের এসকর্টসটা ধরতে হবে তো। আমি, প্লিজ আর 5 মিনিট বসি, আপনার পায়ে ব্যথা লাগছে না? আয়ান কোনো উত্তর না দিয়ে আমার দিকে একবার তাকালেন, তারপর অন্যরকম চাহনি দিয়ে আবার সামনে তাকিয়ে একটু হাসলেন। আয়ানের মুখে ভিন্ন রকমের একটা আভা দেখলাম। ওনার চোখ দুটো যেন কিছু বলতে চেয়েও বলল না। সে এক অদ্ভুত আকৃষ্ট করার মতো চাহনি। ওনার এরকম চাহনিটাও খুব উপভোগ করলাম আমি। আয়ান, চলো এবার, জোরে হাঁটতে হবে কিন্তু, তাছাড়া দেরি হয়ে যাবে। আমি, ইচ্ছে করছে। আর আয়ানের হাত দুটো ধরে বলি, প্লিজ, আমি আপনাকে আজীবন আমার পাশে এভাবেই পেতে চাই। সারাটা রাস্তা যেভাবে আমার হাত ধরে রেখেছিলেন ঠিক সেভাবেই চিরদিন আমার হাতটা শক্ত করে ধরে রাখুন। সকল প্রয়োজন উপেক্ষা করেও যেমন আমার হাতটা ছাড়েননি ঠিক তেমন কখনো আমার হাতটা ছেড়ে দেবেন না। আমার মনটা আপনাকে যেভাবে আপন ভেবে ফেলেছে, এই অবস্থায় আপনার থেকে দূরে হবার চিন্তাও আমার বুকটাকে কেঁপে তুলছে। আপনাকে ছাড়া আমি সত্যিই অপূর্ণ। মুখ থেকে শব্দগুলো বের করতে না পারলেও আমার চোখ দুটো মনের সব কথা ফুটিয়ে তুলছে। আমি আমার চোখকে আয়ানের স্বপ্নে দেখতে বারণ করতে পারছি না। আমার মনটাকে আয়ানের পিছু ছুটতে আটকাতে পারছি না, আর পারতে চাইছিও না। আয়ান আর আমি আবারও হাঁটতে শুরু করলাম। এইবারও আয়ান ওনার হাত দিয়ে আমার হাতটা শক্ত করে ধরে রাখলেন। প্রথমবার ওনার অচেনা স্পর্শ আমাকে যতটুকু শিহরিত করেছিল, এইবার ওনার সেই স্পর্শটাকে চিরচেনা মনে হচ্ছে। এখন সেই স্পর্শের দ্বারা শিহরণের পাশাপাশি ওনার যত্ন আর আমার প্রতি ওনার চিন্তাটাকেও খুব কাছ থেকে অনুভব করতে পারছি। কি চমৎকার একটা অনুভূতি! কি নাম দিব এই অনুভূতিকে? ওনার হাসি দেখলে যে আমার মনে আনন্দের দোলা দিয়ে যায়। ওনার কাছে থাকার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে ওঠে। ওনার মুখের একটা ঝিলিক পাওয়ার জন্য যে আমার চোখ দুটো ছটফট করে। এইসব অনুভূতিকেই কি ভালোবাসা বলে? আমার বুকে এই ধুকপুকানিটা কি ভালোবাসার লক্ষণ? যদি সত্যি তাই হয়ে থাকে, তবে মন চাইছে আয়ানের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে উঠি পাহাড়ের চূড়ায়, আর চিৎকার করে বলি, আই অ্যাম ইন লাভ উইথ ইউ মিস্টার রেদওয়ান সাকিব। আই জাস্ট লাভ ইউ আর লট। মিটিমিটি হাসছি আর আয়ানকে আর চোখে দেখছি। পায়ে পা মিলিয়ে চলে আমরা দুজন পাহাড় থেকে নেমে এলাম। মনের মধ্যে হালকা আফসোস হচ্ছে, কেন এই দিনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমার আর আয়ানের সাথে থাকার মুহূর্তগুলো একটু একটু করে কমে আসছে। মনের মধ্যে একটা চাপা কষ্ট অনুভব করছি। আয়ান, অরিয়ানা, আমার ফোনটা দাও। রিফাতকে একবার ফোন করে ওদের খবর নেই। আমি, আয়ানের কথা শুনে ফোন খুঁজতে গিয়ে চমকে উঠলাম। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমি, ব্যাগ, আমার ব্যাগ। আয়ান, কি হলো? আমি, আমার ব্যাগ পাচ্ছি না। আয়ান, হোয়াট? আমি, আমার ব্যাগ নেই আমার কাছে, কোথাও পড়ে গেছে বা কোথাও ফেলে রেখে এসেছি। আয়ান, ওহ শিট, প্লিজ আশেপাশে খুঁজে দেখো, এখানেই আছে কোথাও। আমি, আশেপাশে তাকিয়ে খুঁজছি। আয়ানও পাগলের মতো খুঁজছেন। আমার টেনশনে গলা ভারী হয়ে আসছিল, চোখ ফেটে পানি আসছে। এক পর্যায়ে কপালে হাত রেখে কাঁদতে শুরু করে দিলাম। আয়ান, এই পাগলি মেয়ে, কাঁদছো কেন? পেয়ে যাব দেখো। আমি, আমার কোনো জিনিস নিয়ে আমার টেনশন হচ্ছে না, কিন্তু আপনার ফোন আর মানিব্যাগটা ছিল ওটার ভেতর। এরকম একটা খামখেয়ালি কিভাবে করলাম আমি? হাউ ক্যান আই বি সো কেয়ারলেস? আয়ান, তুমি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ। আমারই খেয়াল রাখা উচিত ছিল। আসলে ব্যাগটা তোমার ওড়না দিয়ে ঢাকা ছিল, তাই আমিও তেমন একটা খেয়াল করিনি। আমি সবসময় এরকম স্টুপিডি করি। কোথাও রেখেছি কিনা বা কোথাও পড়ে গেছে কিনা কিচ্ছু আমার মাথায় আসছে না। এতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে কোনো কিছুর হুঁশ ছিল না আমার। আয়ান, আচ্ছা, এভাবে কাঁদলে সমস্যার সমাধান হবে বলো?
শোনো, তুমি একটু দাঁড়াও এখানে, আমি এক দৌড়ে উপরে গিয়ে ব্যাগটা খুঁজে নিয়ে চলে আসবো। আমি তো অলরেডি কাঁদতে কাঁদতে চোখ ভাসিয়ে ফেলেছি। আয়ান আমাকে ওয়েট করার কথা বলতেই আমি আরো ঘাবড়ে গিয়ে ওনার হাত ধরে ফেললাম। প্লিজ আমাকে একা রেখে যাবেন না, আমি একা থাকতে পারবো না, আমিও আপনার সাথে যাব, দুজন মিলে খুঁজলে তাড়াতাড়ি পেয়ে যাব। আয়ান আমার হাত ধরে আমাকে একটা পাথরের উপর বসালেন, তারপর ওনার পকেট থেকে রুমালটা বের করে আমার চোখের পানি মুছে দিলেন। তারপর আমার দুই হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, প্লিজ তুমি আগে কান্না থামাও। দেখো, তুমি আমার সাথে এখন উপরে গেলে আরো বেশি সময় লাগবে। আমাদের কাছে একদমই সময় নেই। আমি জাস্ট যাব আর আসবো। তুমি একদম মন খারাপ করো না। ভুল হতেই পারে। সাজেক একদম নিরাপদ, তোমার কিচ্ছু হবে না। আমারও কি তোমাকে একা রেখে যেতে মন চাইছে বলো, কিন্তু এখন যেতে হবে। আর তুমি তো অনেক সাহসী মেয়ে। তুমিই তো বলো যে তুমি বাচ্চা না, তাই না? তো তুমি নিচে খোঁজো আর আমি উপর থেকে আসছি, ওকে? আমি চোখ মুখ মুছে মাথা নাড়ালাম। আয়ান তারপর ওনার কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে আমার পাশে রাখলেন। শরীর থেকে জ্যাকেটটা খুলে আমার হাতে দিলেন। হাত দিয়ে ওনার প্যান্টের নিচের দিকটা একটু জড়ালেন। তারপর আমার দিকে একবার তাকিয়ে পাহাড়ে ওঠা শুরু করলেন। যতদূর ওনাকে দেখা গেল আমি তাকিয়ে থাকলাম। যখন আর দেখা গেল না তখন আবার কাঁদতে লাগলাম। আয়ান আমাকে বলে গেলেন নিচে খুঁজতে। নিচে কোন কচু খুঁজবো আমি? ওঠার সময় অর্ধেক রাস্তায় তো আয়ানের মানিব্যাগ আর ফোনটা ব্যাগের ভেতর রেখেছিলাম। ওইখানে নিচে ব্যাগটা কিভাবে আসবে? চুপচাপ বসে আয়ানের অপেক্ষা করছি। কি যে অস্থির লাগছে। এদিকে অনেকটা বিকাল গড়িয়ে এসেছে। এতক্ষণ আমাদের রিসর্টে থাকা উচিত ছিল, আর তার বদলে আমার বোকামির জন্য এখনো এখানেই পড়ে আছি। তার ওপর কেউ কল করলেও আমাদের পাবে না, আর সব টাকা পয়সাও গেল। আমি বারবার রাস্তার দিকে তাকাচ্ছি, কিন্তু আয়ানকে দেখতে পাচ্ছি না। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ পর একটা শব্দ পেয়ে দেখলাম আয়ান দ্রুত হেঁটে আমার দিকে আসছেন, কিন্তু ওনার হাত খালি, কোনো ব্যাগ নেই। দেখেই মনটা অসম্ভব খারাপ হয়ে গেল। আয়ান আমার কাছে এসে দাঁড়িয়ে হাঁটু ধরে হাঁপাতে লাগলেন। আমি করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। আয়ান, অনেক খুঁজেছি কিন্তু কোনো ব্যাগ পাইনি। আল্লাহ মালুম কোথায় উধাও হলো। সারা রাস্তা কান পেতে গেলাম যাতে ফোন যদি বাজে তাহলে অ্যাটলিস্ট রিংটনটা তো শুনতে পাবো, কিন্তু কিছুই শুনতে পেলাম না, আর ব্যাগও পেলাম না। আয়ানের কথা শুনে আমি হাত দিয়ে আমার মুখ ঢেকে বসে রইলাম মন খারাপ করে। আয়ান আমার সামনে হাঁটু ভাঁজ করে বসলেন। ওরিয়ানা, বেড়াতে আসলে একটু আধটু সমস্যা হয়, মন খারাপ করো না, চলো এখান থেকে তাড়াতাড়ি চলো এখন। দেখুন এখনই বিকাল হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। আমরা বিকেলের ইনকোর্সটাও মিস করব। কি হবে আমাদের তখন? আয়ান, এখন এসব বলে কোনো লাভ হবে না। বাকিদের কাছে ফোন আর টাকা সবই আছে। এখন চলো, আমাদের ওদেরকে জয়েন করতে হবে। বাকি কোনো একটা সমাধান খুঁজে নিব, তাড়াতাড়ি চলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। আয়ানও জলদি জলদি ওনার জ্যাকেটটা পরে নিলেন আর ব্যাগটা কাঁধে নিয়ে নিলেন। তারপর আমরা হাঁটা শুরু করলাম। এতক্ষণ হাঁটাহাঁটি করার পর পা ভেঙে আসছিল। ওই অবস্থায় যতটুকু দ্রুত হাঁটা সম্ভব হচ্ছিল আমরা হাঁটছি। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে। আমাদের ভয়টা আরো বাড়ছে। আরো দ্রুত পা চালালাম। ঠিক যখন রিসর্টে পৌঁছালাম তখন একদম সন্ধ্যা হয়ে গেছে। পাশের একটা দোকান থেকে রেডিওতে আজান শুনতে পাচ্ছি। আমি আর আয়ান দেরি না করে তাড়াতাড়ি রিসর্টের ভেতর ঢুকলাম। ঢুকেই আশেপাশে তাকিয়ে বাকি সবাইকে খুঁজছি, কিন্তু ওদের মধ্যে কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা বাদেও আরো 7 থেকে 8 জন ছিল। সবগুলো একসাথে কোথাও উধাও হলো। আমি আর আয়ান চারদিকটা ভালো মতো খুঁজলাম, কিন্তু ওদের মধ্যে কাউকেই দেখলাম না। এক পর্যায়ে আমি আর আয়ান ঘাসের উপর বসে হাঁপাতে লাগলাম। কিছুটা নর্মাল হওয়ার পর আয়ান বললেন, ওরা হয়তো অপেক্ষা করতে করতে চলে গেছে। বাজে একটা সিচুয়েশনে ফেসে গেছি আমরা। আয়ান, না ফোন কাছে আছে আর না টাকা। ইয়াহ আল্লাহ,
আমার যে এত খারাপ লাগছিল, আমার জন্যই এইসব হচ্ছে। আঙ্কেল পই পই করে বলে দিলেন, যেভাবেই হোক আমাদের আজই ঢাকায় পৌঁছাতে হবে। কাজের জন্য নিজের একমাত্র ভাতিজার বিয়ের সব ফাংশনও অ্যাটেন্ড করলেন না, আর আমার বোকামির কারণে এখানে ফেঁসে আছি। কিভাবে ফিরবো আজ ঢাকা? ওইদিকে আম্মু হয়তো টেনশন করছে। ধ্যাত, আমি কি করব এখন? আয়ান, দাঁড়াও একটু ভাবি। কিছুক্ষণ ভাবার পর আয়ান বললেন, তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখি কারো ফোন থেকে আব্বুকে ফোন করতে পারি কিনা। আয়ান উঠে গেলেন। তারপর কিছুক্ষণ হাঁটার পর একজন লোকের কাছে ফোন চাইতেই লোকটা ফোন বের করে দিলেন। আমি চোখ ভরা আশা নিয়ে তাকিয়ে আছি। আয়ান কয়েকবার ফোনে নাম্বার ডায়াল করে কানে ধরলেন, তারপর লোকটাকে ফোন দিয়ে চলে আসলেন আমার কাছে। আমি, কিছু হলো? আয়ান, আব্বুর নাম্বারে 4 বার কল করলাম কিন্তু রিসিভ করলো না। আপুও এখানে আসার আগে নতুন সিম নিয়েছে, সেটার নাম্বার আমার মুখস্থ নেই। আর বাকি সবার নাম্বারই ফোনে সেভ করা ছিল, কখনো মুখস্থ তো করিনি আমি। আচ্ছা, আমার আম্মুর নাম্বারটা মুখস্থ আছে, শুধু কারো ফোন থেকে আম্মুকে ফোন করে বলি প্রবলেমটার কথা। আর আম্মুকে বলবো ওই নাম্বারে আঙ্কেলকে যাতে কল করতে বলে। আয়ান, আর ইউ ম্যাড? তুমি তোমার অসুস্থ মাকে বলবে যে তুমি এই সময় একটা ছেলের সাথে অজানা জায়গায় ফেঁসে গেছো। আন্টির টেনশনে কি অবস্থা হবে বুঝতে পারছো? আমরা কেউই নেই আন্টির খেয়াল রাখার জন্য। তোমার ফুপিরাও ঢাকায় নেই। আসলেই তো আমি একটা ছেলের সাথে একা এখানে আছি। আমার যথেষ্ট ভয় পাওয়া উচিত, কিন্তু আমার একটুও ভয় বা চিন্তা কিছুই হচ্ছে না। কারণ ছেলেটা আর কেউ নয়, ছেলেটি আয়ান, যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। কতক্ষণ আমি আর আয়ান ওখানেই চুপচাপ বসে থাকলাম। অন্ধকার আরো তীব্র হচ্ছে। এভাবে কিছুক্ষণ বসে থাকার পর আয়ান চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। তারপর হাত বাম পকেটে ঢুকিয়ে কিছু একটা খুঁজে না পেয়ে ডান পকেটে হাত দিয়ে 5 টাকার একটা নোট, সরি, 500 টাকার একটা নোট বের করে আমার দিকে তাকালেন। আয়ান, আমার শেষ সম্বল। তখন বাঁশ কিনে দাম দেওয়ার পর নিচে তাকিয়ে দেখি এই নোটটা পড়ে গেছে। তখন জলদি করে গিয়ে টাকাটা মানিব্যাগে না রেখে পকেটেই রেখে দিয়েছিলাম আমি। এই টাকা দিয়ে এখন আমরা বাসায় ফিরে যাব? ইয়েস। আয়ান বিস্মিত চোখে আমার দিকে ভুরু কুঁচকে তাকালেন। আয়ান, যেখানে আমরা 7,000 টাকা দিয়ে আসলাম, সেখানে তোমার মনে হয় যে আমরা 500 টাকা দিয়ে যেতে পারবো? বাইকের ভাড়া করেও যদি যাই তবুও 800 টাকা তো চাইবেই শুধু যাওয়ার জন্য। আর আগেই বলেছিলাম সাজেকে গাড়ি পাওয়া অনেক মুশকিল, তাই সবাই যাওয়া আসা 2 বারের জন্যই সবাই গাড়ি ভাড়া করে। আর দীঘিনালায় যে আর্মি ক্যাম্প বলতেও একটা জায়গা আছে, সেটা আপনি ভুলে গেছেন ম্যাডাম? এসকর্টস শুধু সকাল আর বিকালেই পাওয়া যায়। আর এখন আর্মি ক্যাম্পে গেলে 101টা প্রশ্ন করবে। তার মধ্যে তুমি মেয়ে মানুষ আমার সাথে আছো, তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না একদমই। আয়নের মুখে আমার জন্য এতটা চিন্তার কথা শুনে আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। আয়ান, ও হ্যালো ম্যাডাম, হাসছো কেন? অতিরিক্ত শকড হয়ে পাগল টাগল হয়ে গেলে নাকি আবার? আমি, কিছু না। আয়ান আমাকে বসতে ইশারা করলেন, তারপর বললেন, তুমি একটু বসো, আমি আরেকবার কারো ফোন থেকে ট্রাই করি। তারপর আয়ান গিয়ে একটা দোকান থেকে একটা লোকের ফোন নিয়ে আঙ্কেলের আসলেন আমার কাছে। তারপর আয়ান আঙ্কেলের নাম্বার ট্রাই করতে আঙ্কেল ফোন রিসিভ করলেন। আমার আর আয়ানের চোখ মুখে খুশির রেখা দেখা দিল। আয়ান, হ্যালো আব্বু। আঙ্কেল নিশ্চুপ। আয়ান আঙ্কেলকে সবকিছু খুলে বললেন, কিছু কিন্তু বললেন না যে ব্যাগটা আমি হারিয়ে ফেলেছি। আঙ্কেল নিশ্চুপ। আয়ান, জি আব্বু। আঙ্কেল নিশ্চুপ। আয়ান, হুম। আয়ান আমার দিকে ফোনটা এগিয়ে দিলেন। আমি, হ্যালো আঙ্কেল। আঙ্কেল, ওরিয়ানা আম্মু, একটুও টেনশন নিও না। আয়ান শুধু যা বলবে তাই করো। আয়ান তোমার কোনো ক্ষতি হতে দিবে না, বুঝেছো? আমি, জি আঙ্কেল। আঙ্কেল, আপনি প্লিজ আম্মুকে কিছু বলবেন না। আঙ্কেল, তুমি নিশ্চিন্তে থাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আয়ানকে সব বলে দিয়েছি, তুমি জাস্ট ওর সাথে থাকো আর নিজের খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা, আয়ানকে ফোনটা দাও। আমি আয়ানকে ফোনটা এগিয়ে দিলাম। হ্যালো
জি আব্বু, আচ্ছা রাখছি। আয়ান কলটা রেখে দোকানদারকে ধন্যবাদ দিয়ে ফোনটা দিয়ে আসলেন। ফোন ফেরত দিয়ে আয়ান আমার কাছে এসে দাঁড়ালেন। আমি চোখ মুখে উৎসুকতা নিয়ে আয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি বললো আঙ্কেল, বলুন না। আসলে আব্বু, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আপু আর আব্বু এখনই ঢাকার পথে রওনা হচ্ছে। কি? আপু আর আঙ্কেল চলে যাচ্ছেন আমাদের রেখে, আমরা কিভাবে ঢাকায় ফিরবো? কুল কুল, আগে বসো তারপর বলছি। আমাকে বসিয়ে আয়ান আমার পাশে বসলেন। চারদিকে খুব ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। একটা শাল নিয়েছিলাম সাথে, সেটাও তো ব্যাগের মধ্যেই রেখেছিলাম। আয়ান আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি ওরিয়ানা, তোমার হয়তো এখানে একা আমার সাথে আনইজি ফিল হচ্ছে, কিন্তু অবস্থাটা কেমন তা তো বুঝতেই পারছো। আমি চুপ করে আয়ানের দিকে তাকিয়ে ওনার কথা শুনছি, কিছুই বলছি না। আয়ান, আব্বু আর বড় আব্বু মানে চাচা এক জায়গায় গিয়েছিল, ভেবেছিল ওখান থেকে ফিরেই ঢাকার পথে রওনা দিবে। ফোন সাইলেন্ট করা ছিল, তাই আমার প্রথমে করা কলগুলো খেয়াল করেনি। বাসায় ফিরে যখন জানতে পারলো যে আমরা সবার সাথে ফিরিনি আর আমাদের ফোনেও পাওয়া যাচ্ছে না, তখনই আমি দ্বিতীয়বার কল করলাম। কিন্তু আব্বুর অনেক জরুরি কাজ থাকার কারণে এখনই ওরা রওনা হচ্ছে। আমরা তো আর আজ যেতে পারছি না, আমরা আগামীকাল ঢাকা ব্যাক করব। আর তুমি তোমার আম্মুকে বলতে নিষেধ করলে, তাই আব্বু বলল যে আন্টিকে বলবে আমরা কাল রওনা দিব। এতে আন্টি জানতেও পারবে না আর টেনশনও করবে না। এই সুযোগে আমরাও ঢাকা পৌঁছে যাব। আমি, ওসব তো ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা বের হব কিভাবে, ঢাকায় যাবোটা কিভাবে সেটা বলুন। আয়ান, আরে বাবা, বলছি বলছি। আয়ানকে দেখে মনে হচ্ছিল যে উনি খুবই ইতস্তত বোধ করছেন। বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, কিছু বলতে চাইছেন কিন্তু পারছেন না। আয়ান, আসলে মানে আমি, এগুলো বাদে যদি আর কিছু থাকে তবে সেটা বলুন দয়া করে। অ্যান্ড আসলে ওরিয়ানা, আজ কোনোমতেই আমাদের এই জায়গা থেকে বেরোনো সম্ভব নয়। আগামীকাল সকালে এনকোর্স ধরে আমাদের জন্য গাড়ি পাঠাবে। আমরা তখন ডিরেক্ট ওই গাড়ি দিয়েই ঢাকায় ব্যাক করব। আমি ততক্ষণ কি করব এখানে? আসলে ততক্ষণ আমাদের এইখানে কোনো মতে সামলিয়ে নিতে হবে আর কি। এই 500 টাকাই এখন আমাদের শেষ সম্বল। আজ রাতটা এখানেই কাটাতে হবে। এখানে 200 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত রুম পাওয়া যায়। যে যার সামর্থ্য মতো রুম নেয়। সুবিধাটাও সেই সাধ্যের উপরই নির্ভর করে, কিন্তু কথা হচ্ছে টাকা শর্ট। 200 টাকা দিয়ে যদি রুম নেই, সেটাও জনপ্রীতি জনপ্রতি, আর পুরো টাকাটা না দিলেও তো এখন একজনের ভাড়া অ্যাডজাস্ট দিতেই হবে। যদি বাকি টাকাটা না হয় কাল গাড়ি আসলে হোটেল থেকে বের হওয়ার সময় দিয়ে দিতাম, কিন্তু রাতে খাওয়ারও তো একটা ব্যাপার স্যাপার আছে, খাওয়ার টাকাও তো পে করতে হবে। তাই একটার বেশি রুম নেওয়া সম্ভব নয় এখন ওরিয়ানা। আমি অবাক হয়ে হা করে আয়ানের মুখের দিকে তাকিয়ে আছি। উনি আমার এরকম দৃষ্টি দেখে চুপ হয়ে গেলেন, মাথাটা নিচু করে আবার বলা শুরু করলেন। আমি অবাক হয়ে হা করে আয়নের মুখের দিকে তাকিয়ে আছি। উনি আমার এরকম দৃষ্টি দেখে চুপ হয়ে গেলেন, মাথাটা নিচু করে আবার বলা শুরু করলেন। আমি জানি বিষয়টা তোমার জন্য খুব ডিফিকাল্ট, কিন্তু এখন এই ছাড়া আর কোনো উপায় নেই। আমারও খুব খারাপ লাগছে যে আমি তোমার ভালো মতো খেয়াল রাখতে পারছি না। এখন আবার এক রুমে থাকার কথা বলে তোমায় দ্বিধায় ফেলে দিলাম। আমি, প্লিজ এসব কথা বলবেন না। আপনি কেন মন ছোট করছেন? আমি যদি ব্যাগের খেয়াল রাখতাম তাহলে এসব কিছুই হতো না। আয়ান, আমি জানি এরকম একা একটা ছেলের সাথে একা একটা রুমে থাকা একটা মেয়ের জন্য অনেক টাফ, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমার আব্বু তোমার আম্মুকে কথা দিয়েছে যে তোমাকে নিরাপদভাবে পৌঁছে দেবে। আমি সেই কথার কোনো নড়চড় হতে দিব না, ইনশাল্লাহ।
এত কিছু তো এতদিন সহ্য করেছো, কষ্ট করে এই একটা রাত কোনো রকমে কাটাতে পারবে না? আয়ানের চেহারায় যে কত রকমের আকুতি মিনতি দেখা যাচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি হালকা একটু হেসে মাথা নাড়িয়ে ওনার কথায় সম্মতি জানালাম আর মনে মনে বললাম, আপনার এত মিনতি করার কোনো দরকার নেই, কারণ আমি জানি আমি একা একটা রুমে থাকার চেয়ে আপনার সাথে এক রুমে থাকলে আরো বেশি সেফ থাকবো। আমি আপনাকে অনেক বেশি বিশ্বাস করি। মনের কথা তো মুখ ফুটে বলতে পারিনি, কিন্তু জানি না আমার মুখ দেখে আয়ান কিছু বুঝতে পেরেছেন কিনা। আমার সম্মতি জানানোর সাথে সাথে আয়ান একটা বিশ্বজয়ী হাসি দিলেন। তুমি আসলেই বাচ্চা নও, তুমি অনেক ম্যাচিউর মেয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও আয়ানের দিকে তাকিয়ে একটু হাসলাম। উনিও আমার হাসির সাথে তাল মেলালেন। তারপর আয়ান বসা থেকে উঠে দাঁড়ালেন। আমি আয়ান, আচ্ছা তুমি এখানে বসো, একটু দেখি আল্লাহ কি ব্যবস্থা করাই। আমি এক্ষুনি আসছি। আমি আয়ানের কথা শুনে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ালাম। না না, আমি একা এখানে থাকতে পারবো না। আমিও যাব, আপনি যেখানে যাবেন। না নিয়ে গেলে কিন্তু ঢাকায় ফিরে আঙ্কেলকে বিচার দিব বলে রাখলাম। আয়ান আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলেন। উফ, এতক্ষণ পর ওনার এরকম প্রাণ খুলে হাসি দেখতে পেয়ে সব সমস্যার কথা ভুলে গেলাম, কিন্তু পরক্ষণেই চোখে জল চলে আসছিল। নজরটা হঠাৎ আয়ানের পায়ের দিকে যেতেই আমার মুখটা মলিন হয়ে গেল। এতটা পথ হাঁটছি, একবারও খেয়াল করিনি যে ওনার জুতো তো আমার পায়ে। আমি এতক্ষণ ওনার জুতা পরে আরামে হাঁটছি, আর বেচারা খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন। বুড়ো আঙুলের মাথার দিক দিয়ে খানিকটা রক্ত লেগে আছে, অনেকক্ষণ আগে হয়তো কেটে গিয়েছে, রক্তও শুকিয়ে গেছে। আয়ান হাসি থামিয়ে বললেন, চলো। বলেই আয়ান হাঁটতে শুরু করলেন। আমি পেছন থেকে আয়ানের জ্যাকেটটা টেনে ধরলাম। আয়ান টান খেয়েই পেছনে ফিরে আমার দিকে তাকালেন। কি হলো, কিছু বলবে? আপনার পায়ে রক্ত, আপনার পা তো কেটে গেছে, কিভাবে কাটলো? আয়ান, ওহ, এটা তেমন কিছু না, ওই তো তাড়াতাড়ি আবার পাহাড়ে উঠতে গিয়ে একটা পাথরের সাথে সামান্য একটু হোঁচট খেয়েছিলাম, তখন কেটে গেছে। আই এম সো সরি, আমার একদমই খেয়াল ছিল না যে আমি আপনার জুতো পরে আছি। সেই কখন থেকে আপনি খালি পায়ে হাঁটছেন? আমার এত খারাপ লাগছিল। এই মানুষটার চেহারা দেখে কি বোঝার জো আছে যে ওনার পায়ে এতটা লাগছে? একবার মুখ ফুটে কিছু বললও না। আমিও তো বড় মাপের বলদি, আমারও খেয়াল ছিল না। আমি তাড়াতাড়ি ওনার জুতো পা থেকে খোলার জন্য জুতায় হাত দিতেই আয়ান আমার হাত ধরে ফেললেন। কি করছো? আপনার জুতা খুলছি, আপনার পায়ে লাগছে তো, আর আপনার জুতো আপনারই পরা উচিত। আমরা তো এখন আর পাহাড়েও উঠছি না। ও আচ্ছা, তাই তো আমি আমার জুতোটা পরবো আর আপনি কি পরে থাকবেন, মিস? আসলে আমার ব্যাগের একটা চেইনে শাল আর আপনার মানিব্যাগ রেখেছিলাম, আর আরেকটা চেইনে জুতা। সাইড পকেটে আমাদের ফোন রেখেছিলাম। ব্যাগটাই তো হারিয়ে গেল। তো কি হয়েছে? এখন তো আর এত হাঁটতে হবে না, আপনি পড়ুন, আপনার বেশি জরুরি। আয়ান, তুমি আমার চিন্তা করিও না, আমি ঠিক আছি, তুমি পড়ে থাকো। কেন? এত ভালো এই মানুষ, আমার এত খেয়াল রাখার বিনিময়ে কিছুই তো পাবেন না উনি। কিছু মানুষ হয়তো আসলেই এতটা ভালো, অন্যের সাহায্য করেই ওনারা খুশি হন, যেমনটা আয়ান। কিন্তু আমারও তো মন চাইছে ওনার একটু যত্ন করি, আমাদের এই এলোমেলো সম্পর্কের একটা নাম দেই, এমন শক্ত জোর দিয়ে দুজনার মন বাঁধি যাতে কখনো আমাকে আয়ানের কাছ থেকে দূরে যেতে না হয়। কিন্তু মনের এই ব্যাকুলতা কি বাস্তবতার সাথে পেরে উঠবে? আমার মনের উথাল পাথাল ভালোবাসা পাবে তো পূর্ণতা? আয়ান আমার সামনে সামনে হাঁটছেন, আর আমি ওনার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে তাকিয়ে হাঁটছি। খুব কষ্ট করে চোখের পানি আটকে রেখেছি। আয়ানের সামান্য একটু ব্যথাও যেন আমার বুকে কষ্টের ঝড় তুলে দিচ্ছে, চোখ থেকে জল পড়তে দিচ্ছে না। আয়ান যদি জিজ্ঞেস করেন আমি কেন ওনার ব্যথায় কাঁদছি, কি জবাব দিব তখন? কিভাবে বলবো যে আপনার কষ্ট আমার সহ্য হবে না?
বড্ড বেশি ভালোবেসে ফেলেছি যে আপনাকে। আয়ানের পাশাপাশি হাঁটতে হাঁটতে একটা হোটেলের সামনে এসে দাঁড়ালাম। আয়ান আমাকে দাঁড় করিয়ে রেখে রুম বুক করতে গেলেন। আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। একটু পর আয়ান ফিরে আসলেন। কি হলো, রুম পেলেন? অফ সিজন এখন, তাই আগে থেকে বুক করা না থাকা সত্ত্বেও রুম পেয়ে গেলাম। 200 টাকা জনপ্রতি। 200 টাকা অ্যাডভান্স জমা দিয়েছি, এখন শুধু ডিনারের ব্যবস্থা করতে হবে। আয়ান দূরে দাঁড়িয়ে থাকা হোটেলের একজন স্টাফকে ডাকলেন। আয়ানের ডাক শুনে স্টাফ এসে আমাদের কাছে দাঁড়ালেন। স্টাফ ও বলুন স্যার। আয়ান, আপনাদের এখানে খাবারের মেনু আর রেট কি রকম ভাই? আয়ান, জি স্টাফ, জি স্যার, 3 ধরনের আলাদা আলাদা প্যাকেজ আছে। জনপ্রতি ডাল ভাত আলু ভর্তা প্লাস সবজি প্লাস দেশি মুরগির পাবেন 200 টাকায়। ভাত ডাল আলু ভর্তা সবজি ফার্মের মুরগি পাবেন 150 টাকায়। আর ডাল ভাত আলু ভর্তা নিতে চাইলে 100 টাকায় পেয়ে যাবেন। আয়ান, তাহলে এক কাজ করুন, ডাল ভাত আলু ভর্তা সবজি প্লাস ফার্মের মুরগি দিন। আমি আয়ানকে থামিয়ে দিয়ে বললাম, না না, আপনি ডাল ভাত আলু ভর্তার ব্যবস্থা করুন। কিন্তু ওরিয়ানা, আপনি চুপ থাকুন ভাই, আপনাকে যা বললাম তাই করুন। আচ্ছা ম্যাডাম, দুজনার জন্যই অর্ডার নেব। না, একজনের জন্যই অর্ডার নিবেন, আয়ান বলল। এইবার আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম, কারণ এখন টাকার শর্ট নেই। কাল গাড়ি না আসা পর্যন্ত আমাদের এই টাকা দিয়েই চলতে হবে। স্টাফ, আচ্ছা, কিন্তু আপনাদের মিনিমাম 1 ঘন্টা ওয়েট করতে হবে। আসলে এখানে খাবার খাওয়ার 1 ঘন্টা আগে অর্ডার করতে হয়। আয়ান, কোনো সমস্যা নেই, রেডি হয়ে গেলে আমাদের জানাবেন। আর প্লিজ খাবারটা রুমে দিলে ভালো হতো। স্টাফ, জি স্যার। তারপর স্টাফটা ওখান থেকে চলে গেলেন। আমি আর আয়ান রুমে ঢুকলাম। খুব সাদামাটা একটা রুম। রুমে 2টা বেড আছে, একটা বেডে 2জন শোয়ার মতো জায়গা, ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে, আর আছে 2টা চেয়ার আর একটা কাঠের মাঝারি টেবিল। টেবিলের ওপর একটা টিস্যু বক্স আর একটা পানির বোতল রাখা। বারান্দা নেই, কিন্তু জানালাটা বেশ বড়। জানালা দিয়ে রাতের অপূর্ব আকাশটা খুব ভালো মতো দেখা যাচ্ছে। দেয়ালে ঝুলছে একটা দেয়াল ঘড়ি। রুমের একটা কর্নারে ছোট একটা ওয়াশরুমও আছে, ছোট কিন্তু পরিষ্কার। আমি রুমে আগেই ঢুকে পড়েছিলাম। আয়ানও পিছু পিছু রুমে ঢুকে দরজাটা চাপিয়ে দিলেন। তারপর রুমটাকে ভালো মতো দেখতে লাগলেন। আয়ান, যাক বাবা, অবশেষে একটা ঠাঁই তো পেলাম। এখন বলো তুমি কোন সাইডের বেডটা নিবে? আমি আয়ানের দিকে তাকিয়ে বাম দিকের বেডটাতে গিয়ে বসে পড়লাম। আয়ানও হাসি দিয়ে অন্য বেডের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বেডের উপর রাখলেন। আয়ান, যাও তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। পানি একটু কম কম ব্যবহার করো, কারণ সাজেকে পানির শর্ট নেই। আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলাম। তারপর আমার ওড়না দিয়েই মুখ মুছে নিলাম। আয়ানের দিকে তাকিয়ে দেখি উনি ওনার ব্যাগের সব জিনিসপত্র বের করে বেডে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, আর ব্যাগের ভিতর হাত দিয়ে কিছু খুঁজছেন। আমি, কিছু খুঁজছেন আপনি? আপনি ভ্যাসলিনও সাথে নিয়ে ঘুরেন? আয়ান, আসলে ভ্যাসলিন আমার খুব ভালো লাগে, তাই গরম হোক আর শীত সব সময় সাথে রাখি। আচ্ছা, এবার আপনিও গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আয়ান, আয়ান ওনার জ্যাকেটটা খুলে বেডে রেখে ওয়াশরুমে গেলেন ফ্রেশ হতে। আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। চেহারার কি অবস্থা হয়েছে, চুলগুলোও কি বাজে অবস্থা। ড্রেসিং টেবিলে একটা চিরুনি রাখা ছিল, আমি চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো শুরু করলাম। একটু পরে আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। ওনার হাত মুখ আর সামনের কিছু চুল টপকে পানি পড়ছে। উনি হয়তো বা আশেপাশে তাকিয়ে হাত মুখ মোছার জন্য কিছু খুঁজছেন। আমিও তো ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েল খুঁজছিলাম, কিন্তু না পেয়ে আমার ওড়না দিয়েই হাত মুখ মুছেছি। আমি ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে আমার ওড়নার একটা কোনা তুলে ওনার দিকে এগিয়ে দিলাম। এটা দিয়ে মুছুন।
সমস্যা নেই, টিস্যু টিস্যু আছে তো, টিস্যু দিয়ে মুছি। আয়ান টিস্যু বক্স থেকে টিস্যু বের করে মুছে ছোঁয়াতেই টিস্যু ভিজে ওনার মুখের সাথে লেগে গেল। ওনাকে এই অবস্থায় দেখে আমার কি হাসি পাচ্ছিল। বহু কষ্টে হাসি আটকালাম। টিস্যু দিয়ে হবে না, আপনি ওড়না দিয়েই মুছুন, নো প্রবলেম। আয়ান ওনার মুখ থেকে টিস্যুগুলো সরিয়ে আমার দিকে একবার তাকালেন, তারপর ওড়নাটা ধরে হাত মুখ মুছতে লাগলেন। আমি অপলক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে আছি। ইস, যদি নিজ হাতে মুছে দিতে পারতাম। আয়ানকে ঘিরে আস্তে আস্তে আমার ইচ্ছে আর স্বপ্নগুলো আকাশ সমান হয়ে যাচ্ছে। উনি হাত মুখ মুছে আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আয়ান, থ্যাংক ইউ। আমি একটু হেসে চুল আঁচড়াতে আঁচড়াতে আমার বেডে বসলাম। আয়ানও আমার সামনাসামনি হয়ে ওনার বেডে বসে আবারও ওনার জ্যাকেট পরতে লাগলেন। বেশ শীত পড়েছে। আমারও শীত লাগছে অবশ্য। আর ওরিয়ানা, খাবার রেডি হতে তো এখনো কিছু সময় লাগবে, চলো বাহিরে যাই। আমি বাহিরে গিয়ে কি করব আয়ান? বিপদে পড়েই হোক না কেন, যেহেতু সাজেকে রাত কাটানোর সুযোগটা হয়েই গেল, সেক্ষেত্রে রাতের সুন্দর আকাশটা একবার প্রাণ ভরে দেখতে চাইবে না? আমি শিওর। আমি তো বিনা পায়ে খাড়া। চলুন আয়ান, যাব। তার আগে একটা কাজ করো। আয়ান বসা থেকে উঠে ওনার ব্যাগ খুললেন, তারপর একটা জ্যাকেট বের করে দিলেন আমাকে। আয়ান, এটা পরে নাও। ভেবেছিলাম যদি আমি যেটা পরে আছি সেটা দিয়ে না হয় তাহলে এইটা কাজে দিবে। এখন তুমি পরো, বাহিরে খুব শীত, ঠান্ডা লেগে যেতে পারে। আমি ফর্মালিটি করার জন্য একবার না করলাম না। আমার দিকে জ্যাকেট এগিয়ে দিতেই আমি ঝট করে নিয়ে নিলাম, তারপর পড়া শুরু করলাম। এত লম্বা কেন? আরেকটু হলে তো আমার হাঁটু পর্যন্ত হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি নিজেকে। আমাকে দেখে মনে হচ্ছে আমি একটা বাচ্চা যাকে বড় মানুষের জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চেইনের সাথে কুস্তি লাগলাম কিছুক্ষণ, তবুও লাগলো না। আমি আপনার সবকিছুর চেইন এত টাইট কেন? ব্যাগের চেইনও তখন খুলতে পারিনি, আর এখন এই জ্যাকেটের চেইনটাও লাগছে না। ধুর। আয়ান, কই দেখি, আমাকে দেখাও। আয়ান আমার সামনে এসে জ্যাকেটের চেইন লাগাতে ব্যস্ত হয়ে পড়লেন, আর আমি তো ওনাকে দেখতে ব্যস্ত। এই মানুষটাকে সাথী হিসাবে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। প্রতিটা মুহূর্ত আমাকে আয়ানের প্রতি আরো দুর্বল করে তুলছে। আয়ান চেন লাগিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আয়ান, এই নাও, হয়ে গেছে। এবার আর শীত লাগবে না। এক কাজ করো, পেছনের টুপি দিয়ে মাথা ঢেকে নাও, তাহলে কানে বাতাস লাগবে না। আমি পেছনের টুপিটা মাথায় দিতেই পুরো টুপি দিয়ে আমার মুখ ঢেকে গেল। সেই দৃশ্য দেখে আয়ানের সে কি হাসি, হাসতে হাসতে পড়েই যাচ্ছেন। ওনার এই ব্রেক দিয়ে দিয়ে হাসিটা যে কতটা ভালো লাগে আমার। আমি টুপিটা মাথা থেকে সরিয়ে কোমরে হাত দিয়ে কতক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকলাম। উনি খানিকক্ষণ হেসে উঠে দাঁড়ালেন। আয়ান, সরি সরি, আর হাসবো না, চলো এখন। আয়ান আর আমি রুম থেকে বেরিয়ে একসাথে হেঁটে বাহিরে এলাম। খুব ঠান্ডা। বাহিরে এসে ঘাসের উপর দুজন পাশাপাশি বসলাম। পুরো আকাশে তারা জ্বলজ্বল করছে, মৃদু হাওয়া বইছে, শরীর শিরশিরিয়ে উঠছে। আমি আর আয়ান মিনিট পাঁচেক এভাবেই চুপচাপ বসে তারা দেখছিলাম। একটু পর আয়ানের দিকে তাকাতেই আমাদের চোখাচোখি হলো, আর উভয়ই মুচকি হাসলাম। আয়ান, কেমন লাগছে আকাশ? আমি, ইটস বিউটিফুল। অসাধারণ অনুভূতি হচ্ছে মনে। আয়ান, আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। আমি, এখন আবার কোথায় যাবেন? আয়ান, আসছি আসছি। আয়ান উঠে চলে গেলেন। আমি আকাশ দেখতে দেখতে ওনার অপেক্ষা করছি। কিছুক্ষণ পর উনি 2 কাপ চা হাতে ফিরে এলেন। এখানে ওনাকে দেখে আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। আয়ান এসে আমার পাশে বসলেন। আয়ান, চা গরম। চা গরম। আমি, চা? আয়ান, কেন খাও না? আমি, আরে চা পাগলি আমি। আয়ান, তাহলে দেরি করছো কেন? শুরু হয়ে যাও। আমি, ধরতেই তো পারছি না। আপনার জ্যাকেটের হাত অনেক লম্বা, আমার হাত তো বের করাই দায়। আয়ান, হাহা, আচ্ছা দেখি, এদিকে দেখাও। আমি আয়ানের দিকে আমার হাত দুটো এগিয়ে দিলাম। আয়ান জ্যাকেটের হাতা দুটো সুন্দর করে জড়িয়ে দিচ্ছেন। আমি চাঁদের আলো পড়া আয়ানের মুখের দিকে তাকিয়ে আছি।
ওনার মুখে ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছি, মুখটা কেমন যেন মলিন হয়ে আছে। আয়ান এক কাপ চা আমার দিকে এগিয়ে দিলেন। আমি কাপটা নিয়ে বললাম, আপনি ঠিক আছেন তো? আপনার চেহারা কেমন যেন লাগছে। আয়ান, আমি ঠিক আছি, ক্লান্ত লাগছে একটু। চা খেলে তাও ঠিক হয়ে যাবে। আয়ান আর আমি চায়ের কাপে চুমুক দিলাম। আয়ান ওনার পকেট থেকে এনার্জি প্লাস বিস্কিটের একটা প্যাকেট বের করে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন। আমি এনার্জি প্লাস? আয়ান, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিস্কুট। নাও নাও। আচ্ছা দাঁড়াও দেখি কয়টা বিস্কিট আছে, গুনি। ১, ২, ৩, ১১টা। এই ওরিয়ানা, ১১টা আছে, তুমি ৬টা আর আমি ৫টা, ওকে? আমি আয়ানের কাণ্ড দেখে হাসলাম। একটা বিস্কিট নিয়ে মাঝখানে ভেঙে ওনার দিকে এগিয়ে দিলাম। উনিও হাসলেন। দুজনেই ৫.৫টা ৫.৫টা। নাইস আইডিয়া, আয়ান বললেন। আমরা দুজন চায়ের বিস্কুট ডুবিয়ে খাচ্ছি আর চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছি। তারাভরা আকাশের নিচে আমি আর আয়ান মুখোমুখি বসে আছি। আয়ান, আব্বু ঠিকই বলে, তুমি আসলেই খুব লক্ষ্মী মেয়ে। একটা প্রবলেম ফেস করছো, টাকার শর্টনেস কারণেও প্রবলেম হচ্ছে তোমার, তারপরেও কোনো অভিযোগ করছো না, কারণ সুন্দর মানিয়ে নিচ্ছ। কত সুন্দর মানিয়ে নিচ্ছ। আমি এই যে আপনি নিজের কথা না ভেবে আমার এতটা খেয়াল রাখছেন, তারপরেও কেন আমার প্রবলেম হবে? আমার বরং ভালোই লাগছে। আয়ান, আমারও ভালো লাগছে। আসলেই সবসময় খুশি থাকার জন্য শহরের বিলাসিতার প্রয়োজন হয় না। মাঝে মাঝে ৬ টাকা কাপের চা আর ১০ টাকার বিস্কিটও অনেক সুন্দর মুহূর্ত নিয়ে আসে। আমি ঠিক তাই। ভেতর থেকে মন পাখিটা বলে উঠল, আর সাথে প্রয়োজন আপনাকে, শুধুই আপনাকে। খোলা আকাশের নিচে বসে আমরা গল্প করছি। আয়ানের জ্যাকেটের মিষ্টি স্মেল আমায় মাতাল করে তুলছে। ওনার স্পর্শ করা ওড়নাটা জড়িয়ে ধরে বসে আছি। চুমুকে চুমুকে কমছে চায়ের কাপ, আর ভালোবাসায় পূর্ণ হচ্ছে আমার হৃদয়। বাড়ছে ভালোবাসা আয়ানের প্রতি। ওরির ভালোবাসা চলবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবে, এবং যাদের যাদের গল্পগুলো ভালো লাগছে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।